আচ্ছা, আমার অনেক ভিউয়ার্স আছে যারা বেসিক্যালি কারোর সাপোর্টার নয়, ভিডিও দেখতে ভালোবাসে তাই ভিডিও দেখে। তো সেই জায়গা থেকে তাদের কিছু জায়গায় অবজেকশন আছে, তারা কমেন্টের মাধ্যমে জানিয়েছে যে আমার ভিডিও নিয়ে তাদের কিচ্ছু বলার নেই, বাট টাইটেল বা থাম্বনেলে একটা ওয়ার্ড আমি ইউজ করছি, তোমরা জানো, সেটা হচ্ছে বেচুনি। তো ওইটা ইউজ করতে ওরা বারণ করছে। ঠিক আছে, আমি বলেছি ওদেরকে চেষ্টা করব, তাহলে থাক, বাদ দাও। আমার তো ভিডিও করা নিয়ে দরকার, সে বেচুনি হোক আর অন্য কোনো নাম হোক, যে কোনো নামেই তাকে ডাকা যেতে পারে। তো ঠিক আছে, আমি তাহলে আর ওই নামটা বলবো না। আমি যেরকম শু বলে ভিডিও করছি তো এরকম বলবো, বা বড় ক্রিয়েটার বলতে পারি। তো এরকম নাম দিয়েই বলবো, কারণ যখন আমার ভিডিওর মধ্যে কোনো রকম কোনো অন্য ধরনের কথা থাকে না, তাহলে শুধু শুধু থাম্বনেল বা টাইটেলে দরকার নেই। ঠিক আছে, তোমরা যে যা খুশি বলো, বাট আমি থাক, দরকার নেই। তো এখন আমি একটা আবার নতুন ভিডিও করতে এসেছি। অবশ্যই তার আগে বলবো যে আমাদের সহ ক্রিয়েটার সীমাদি, তার হাজব্যান্ড অত্যন্ত শরীর খারাপ, সেই অবস্থায় কেপিসিতে ভর্তি আছেন শুনলাম। ভেন্টিলেশনই তো শুনলাম, হ্যাঁ, ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। সিরিয়াস কন্ডিশন। অ্যাকচুয়ালি ব্রিদিং প্রবলেম হলে এটাই হয়। আমার 2016 সালে এরকমই একটা প্রবলেম হয়েছিল। না, অবশ্যই আমার ওই অ্যাজমাটিক টানের জন্য হয়েছে তা নয় ঠিক, কিন্তু এই ব্রিদিং প্রবলেম হচ্ছিল, সবসময় নল নিয়ে থাকতে হচ্ছিলো, সাফোকেশন হচ্ছিল। তো ওই সময় ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল। বাট আমরা নর্মালি সিএমআরআই এতে ভর্তি হই, কারণ আমাদের বাড়ির কাছ থেকে কাছে, আর সেই জন্যে আমি ওখানে ভর্তি হয়েছিলাম এবং সুস্থ হয়েই বাড়ি ফিরেছি। কেউ ভাবতে পারেনি তারপরেও। কিন্তু সেক্ষেত্রে আমার ঠাম্মা আর আমার বাবা ওখানে ভর্তি হয়েছিলেন, কিন্তু থাকেননি। এবার দেখো, ওখানে ভর্তি হলেই সে সুস্থ হয়ে যাবে, অন্য জায়গায় ভর্তি হলে সে সুস্থ হবে না, এরকম নয়। ব্যাপারটা হচ্ছে প্রপার টাইমে প্রপার ট্রিটমেন্টের দরকার। যদি ট্রিটমেন্ট হতে দেরি হয়ে যায় তাহলেও সমস্যা, আর যদি ট্রিটমেন্ট প্রপার না হয় তাহলেও সমস্যা। এখন আমরা তো বুঝতে পারছি না কেন কি হয়েছে, তবে ওনার আগেও একবার শরীর খারাপ হয়েছিল এরকম, তোমরা জানো, উনি এসছেন। আর এখানে যা বুঝতে পারলাম যে উনি অনেকটা গাফিলতি করেছে, ভর্তি হতে চাইছিলেন না শুনলাম। মানে সীমাদিরই মনে একটা লাইভ বা কিছুতে দেখলাম যে সীমাদির কষ্ট হবে বলে উনি ভর্তি হতে চাইছিলেন না। কারণ হ্যাঁ, একজন যদি হসপিটালে ভর্তি থাকে তাহলে ফ্যামিলির অন্য লোকজনকে অনেক বেশি ছোটাছুটি করতে হয়, কিন্তু সেটা বলে তো কোনো লাভ নেই। কেউ যদি সত্যিই কাউকে ভালোবাসে, তার ফ্যামিলির লোকজনকে, তাহলে তাকে আগে নিজের ট্রিটমেন্ট করাতে হবে, তবে সে অন্য লোকজনকেও তো সাপোর্ট করতে পারবে। তো যাই হোক, এটা ভুল কথা যে তোমার কষ্ট হয় বলে ভর্তি হয়নি, তো এখন কি কষ্ট হবে না? কতদিন চেপে রাখবে? রোগ কি চেপে রাখা যায়? যায় না তো। তো যাই হোক, সেটা অন্য কথা। ওনার সুস্থতা অবশ্যই কামনা করি। যে যেখানে আছে ভালোই থাক, ঠিক আছে। এবার কথা হচ্ছে যে আজকেরই আমাদের শু একটা ভিডিও করেছে, সেটা অবশ্যই সীমাদিকে নিয়ে, এবং সেই ভিডিওটার তলায় একটা কমেন্ট এসেছে। দেখো, কে কাকে নিয়ে ভিডিও করবে, কখন করবে, কি পরিস্থিতিতে করবে, একদম তার ব্যাপার। আমি সেটা নিয়ে কোনো কথা বলবো না, কারণ আমি ইমোশনাল নই, আমি প্র্যাকটিক্যাল। তো মানে ইমোশনাল মানে কাজের ক্ষেত্রে, তো কাজের ক্ষেত্রে কে কাকে কখন নিয়ে ভিডিও করবে, কেন করবে, কিসের জন্য করবে, আমার দেখার দরকার নেই। যে যার নিজের মেন্টালিটি, যার যাকে উত্তর দেওয়ার ইচ্ছা হবে সে বসে পড়তে পারে, তাদের ব্যাপার। বাট আমি এখন যেটা নিয়ে বলতে এসেছি সেটা অবশ্যই আবার একটা কমেন্ট, এবং অবশ্যই কমেন্টটা পড়ে আমার ভীষণ ভালো লেগেছে। তার জন্য তার নাম নিয়ে আমি কমেন্টটা পড়বো, এবং সত্যি আমার ভালো লেগেছে। একদম প্র্যাকটিক্যাল কথা আমার মতো চাঁচাচোলা ভাষায় বলেছেন, সেই জন্য আমার খুব ভালো লেগেছে। বলছে শুভ্রা নন্দী, শুভ্রাই মনে হয়, শুভ্রাই নন্দী বলছে, আবার বসে পড়েছেন পাপ পুণ্য নিয়ে লেকচার মারতে। শনি দেবতা এমনিই রেগে আছে, আরও রেগে যাবে। আপনার মুখে যে সমস্ত আলোচনা মানায় না, আপনি সেগুলো নিয়েই বলতে বসেন। আপনি বুঝতে পারছেন কি আপনার সাথে কি হচ্ছে, কেন হচ্ছে? আপনার মুখেই শুনেছি প্রথমে কেউ বুঝতে পারে না, অনেক পরে গিয়ে বোঝে, সবই কর্মফল। আপনি বলে রেখেছেন,
এখন আবার আপনার অন্যদের বলা কথা আপনার দিকেই ফিরে আসছে, তাই বললাম, আবার হাসির ইমোজি। আপনি মিনাকে বলতেন খুব অহংকার বেড়েছে, প্রিয়াকে বলতেন বড় চ্যানেলকে নিয়েও একই কথা বলতেন, নিজের বেলায় দেখছেন আপনার অবস্থা কি? কোথাও থেকে এত অহংকার বোধ আসে? কোথা থেকে এত অহংকার বোধ আসে? কি গুণের কাজ আপনি করেছেন আর করেন? আপনার মতো জীবন কেউ কি পেতে চাইবে? আপনার ধারণা আপনি বিশাল কেউকোটা, তাই আপনাকে নিয়ে চর্চা হচ্ছে। কিছুদিন আগে পর্যন্ত আপনার ব্লগ নিয়ে কোনো চর্চাই ছিল না, এক্স্যাক্টলি, কারণ মাথা ব্যথাই ছিল না আপনি কি দেখাচ্ছেন, কি করছেন। এমন হচ্ছে কারণ আপনি টপিক দিয়েছেন। এত আপনি বিশাল কেউ হয়ে যাননি। যেখানে চটপটা খাবার বেশি সেখানেই ভিড় বেশি, আবার যেখানে নোংরামির ছোঁয়া সেখানেই উকিঝুঁকি একটু বেশি হয়। ভেরি গুড। আপনার ব্লগ নিয়ে না, এটা তো পড়লাম, উকিঝুঁকি বেশি হয়। যে ছবিটা থাম্বনেলে দিয়েছেন নিজে দেখেননি, আইফোনে ভিডিও করছেন, একটু সচেতন হন। আসল চেহারা বেরিয়ে আসছে, না ছেলে না মেয়ে, মাঝখানে কিছু একটা লাগছে। বয়স 10-20 বছর বেড়ে গেছে মনে হচ্ছে। একজনের বর অসুস্থ, বহুদিন ধরেই অসুস্থ, হঠাৎ কিন্তু নয়। তাকে টপিক করে কর্মফল নিয়ে জ্ঞান ঝাড়ছেন। চালিয়ে যান, কর্মফল সবাইকে পেতে হবে। আপনার কিছু সাপোর্টার যেমন অন্যের কর্মফল দেখার জন্য অপেক্ষা করছে, মনে রাখবেন আপনার দেখার জন্য সেই সংখ্যাটা অনেক অনেক বেশি। কারণটা আপনি খুব ভালো করেই জানেন। উফ, মানে দুর্দান্ত কমেন্ট। এইভাবে ভদ্র ভাষায় কিভাবে কারণ মুখের উপর তোর জবাব দিতে হয় সেটাই ভদ্রমহিলা দেখিয়ে দিয়েছেন। কথাটা এটাই, কর্মফল ইচ অ্যান্ড এভরি পার্সনকে পেতে হবে। কিন্তু কখনোই যদি আমরা দেখি কেউ কিছু করছে তখনই অন্য একজন, এটা আমি কাউকে স্পেসিফিক্যালি বলছি না, হেই ও কর্মফল পেয়েছে, এমন একটা ভাব মানুষজনের মধ্যে এই কন্ট্রোভার্সি জোনে, যে ওকে বলছি মানে ও সব দোষ করেছে, আমি জীবনে কোনো ভুল দোষ অন্যায় করিনি। আরে মানুষ মানেই সে ন্যায় অন্যায়, মানুষ মানেই সে দোষ গুণের অধিকারী, মানুষ মানেই সে ভুল করবে আবার শিখবে, আবার ভুল করবে আবার শিখবে, উঠবে ঠিক করবে, এটাই তো মানুষ। নাহলে তো সব ভগবান হয়ে যেত। আজকের আমরা মানুষ মানে কি, আমাদের মধ্যে ইমোশন থাকবে, আমাদের মধ্যে কর্ম থাকবে, আমাদের মধ্যে পরিশ্রম থাকবে, আমাদের মধ্যে ধৈর্য থাকবে, অনেক কিছু নিয়ে একটা মানুষ যার মান আর হুঁশ দুটোই আছে। আজকের ডেটে এই কন্ট্রোভার্সি জোনে এসেই আমি শুধু দেখি সবাই সবার কর্মফল গোনাতে ব্যস্ত। সবাই তুই এই করেছিলিস, তুই ওই করেছিলিস। পৃথিবীতে কে না কি করেছে বলো তো, কে না কি করেছে? আমি এখানে কোনো পার্টিকুলার কাউকে নিয়ে বলছি না, সবাই কিছু না কিছু করেছে, ন্যায় অন্যায় ভর্তি। আর কন্ট্রোভার্সি জোনে কটা ভিউজ হলো আর কটা রেভিনিউ হলো সেটা নিয়ে না নিজেকে বিচার করবেন না, নিজের কোয়ালিটি বিচার করবেন না, সবাইকে বলছি। হ্যাঁ, অবশ্যই আপনি একটা প্রফেশনে এসেছেন, সেই প্রফেশনটাকে প্রফেশন করেছেন, সেখান থেকে আপনি যদি পরিশ্রম করেন তাহলে বাড়িতে বসে অনেকটা রেভিনিউ আর্ন করতে পারেন, এটা ভালো। আর কথা বলাটা একটা আর্ট, সেই কথাটা যদি বলতে পারে কেউ যুক্তিযুক্তভাবে তাহলে সেটাও খুব ভালো জিনিস। কিন্তু যদি কন্ট্রোভার্সি জোনে এসে আমার কিছু ভিউজ হয় বা আমার কিছু রেভিনিউ আর্ন হয় বা আমি যদি একটু ভালো কন্ট্রোভার্সিয়াল ভিডিও করে নিজের জায়গা করতে পারি, তার মানে কি আমি কেউকেটা? একদমই না। এই যে ধারণাটা বহু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে ছিল এবং আজকের ডেটে তারা কিন্তু ফুস। কেন বলো তো? ইউটিউব একটা এমন জায়গা যেখানে আমি কাজ করছি, দেখছি তো কন্ট্রোভার্সি জোনটায়, যেখানে প্রতিনিয়ত পরিশ্রম করে যেতে হবে এবং সেখানে ইউটিউবে তোমাকে সবসময় আপডেট থাকতে হবে। যদি তোমার পার্সোনাল কাজের জন্য তুমি একটু পিছিয়ে পড়ো বা তোমার রোগ, শরীরে অন্য কিছু বা ফ্যামিলির কোনো প্রবলেমের জন্য একটু পিছিয়ে পড়ো, যদি অন্য কোনো কর্মক্ষেত্রে তুমি বিজি হয়ে যাও বা ধরো অন্য কোনো আনন্দ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তুমি বিজি হয়ে যাও, তাহলে কিন্তু তুমি পিছিয়ে পড়বে। কারণ এখানে ইউটিউব তোমাকে তখনই আর্ন করতে হেল্প করবে যখন তুমি ইউটিউবের মধ্যে নিজেকে অলওয়েজ ইনভলভ করে রাখবে। এটা আমি এতদিনে বুঝতে পেরেছি। আজকের ইউটিউবে ট্রেন্ডিং জিনিসের উপর সবসময় আপডেট থাকতে হবে, কে কোথায় ভিডিও দিচ্ছে, সেই ভিডিওর কোথায় কি কমেন্ট, সেখানে সেটা নিয়ে আবার অন্য কে কী ভিডিও করেছে, এদের ভিডিও দেখে ব্যাপারটা বুঝতে হবে।
পরিস্থিতিটা বুঝতে হবে, সমস্ত কিছু বুঝলে তারপর নিজের ভাব প্রকাশ করবার জন্য কথা বলতে আসতে হবে, এবং সেই কথার মধ্যে যেন দম থাকে, যেন এমন কথা না হয় যেই কথাটা বললে সেটা লুজ হয়ে গেল, এরকম না হয়, তবে তুমি এগিয়ে দিয়ে যেতে পারবে। আর না হলে তোমাকে অন্য ওয়ে নিতে হবে, যেটা তোমরা জানো নোংরামি। তো এই ওয়ে তো বহু লোকজন নিয়েছে, কিন্তু সেই ওয়েটা নর্মালি একটা জায়গায় গিয়ে কিন্তু মানে থেমে যাবে, কারণ একই জিনিস ভালো লাগে না। মানে ধরো আমি কথার কথা বলছি, মানে একটা নোংরা জিনিস তুমি কন্টিনিউ দেখছো, একজনের নোংরা জিনিস কন্টিনিউ দেখছো, তারপরে তোমার কিন্তু বৈপরীত্য লাগবে, তোমার ভালো লাগবে না সেটা দেখতে, আবার অন্য জায়গায় অন্যভাবে তুমি সার্চ করবে। তেমনি এখানেও তাই, মানে একটা সময় তোমরা খুব ভালো করে জানো যে গালির কি লেভেল ছিল, সবাই গালি দিয়ে ভিডিও করে তার নিজেদেরকে বিশাল বিশাল কিছু ভাবতো, অথচ তারা কিন্তু সবাই ভালো ফ্যামিলি থেকে বিলং করে, কিন্তু করেছিল কেন? ওই যে আর 5 জন দিচ্ছে, তাদের ভিউজ হচ্ছে, তাহলে আমরাও দেব ভিউজ হওয়ার জন্য। আর সত্যিই বলছি, তখন আমাদের মতো কিছু ক্রিয়েটার সবে সবে জন্ম নিয়েছিল, তারা ঠিক এরকমভাবে থাকতো ভয়ে। হ্যাঁ, কোথায় তাবর তাবর ক্রিয়েটার যারা গালি দিয়ে বিশাল করে নিয়েছে, সেখানে আমাদের মতো যদি লোকজন চারানাও নয়, তখন 1 পয়সা, কি অবস্থা, যেন ভয়ে ভয়ে থাকতাম, মানে সে কি বলবো, আর যেন নিজেদেরকে এরকম একটা ফেগলু টাইপের মনে হতো। বাট আমি তো জানো সেইগুলোকে সব দূরে সরিয়ে কচুরিপানার মতো সামনের দিকে এগিয়ে গেছি। আমি এটা জানতাম যে একটা না একটা দিন এই গালির ব্যাপারটা কিন্তু যাবে, কারণ মানুষ নেবে না, বোর হয়ে যাবে, একই জিনিস এই ওই ওই কতদিন নেবে, এবং তারা রুচি টেস্ট বদলাবে। এবার পরিবর্তনটা কার মাধ্যমে আসবে, কিভাবে আসবে, সেটা পরের কথা। তো সেটাই হয়েছে। তো আগে আগে যারা তাবর তাবর গালিবাজ ক্রিয়েটার বলেছিল, তারা এখন আর সেই লেভেলের ক্রিয়েটার নেই, কারণ তারা পরিশ্রম করে না, ইউটিউবে ওই 2-1টা ঝুমা কেয়া এদের নিয়ে 2-1টা ভিডিও করে, কেউ আর পাত্তাও দেয় না, গালি দিয়ে দিয়ে বিশাল কিছু করেছিল, কেউ এখন পাত্তা দেয় না। মাঝে মধ্যে আবার ঠাকুর দেবতা নিয়ে একদম বিশাল মানে সেই ভণ্ড ভণ্ড ভক্ত হয় না, সেসব কিছু করেছিল। আর এখন তাদের অস্তিত্ব কোথায়? লোকের কমেন্ট বক্সে। বুঝতে পেরেছ? তো এটাই বাস্তব। একটা সময় বিশাল ক্রেজ ছিল। তো এরকমই মানুষের, আজ তোমার বিশাল কিছু আছে মানেই কাল তোমার হবে তা নয়। আর এই কন্ট্রোভার্সি জোনটাই মানে আলটিমেট এরকম নয়, একদমই নয়। কন্ট্রোভার্সি জোনে তুমি ইনকাম করছো, রেভিনিউ ইনকাম করছো, কি করে? তুমি ভিডিও দিচ্ছ, তোমার ভিডিও মানে শুনছে, তাই তুমি রেভিনিউ পাচ্ছ। যেদিন তুমি ভিডিও দিতে পারবে না, সেদিনও তুমি রেভিনিউ পাবে না। আর যেদিন তোমার ভিডিও দেওয়ার পরেও মানুষ শুনবে না, তুমি সেদিনও রেভিনিউ পাবে না। বুঝতে পেরেছো? তাহলে এইসব বলে বা এইসব করে মিথ্যা গর্ব করে কোনো লাভ নেই, এগুলো বেকার, সবটা বেকার। বুঝতে পেরেছো? জীবনে তোমার একটা নীতি থাকতে হবে, ঠিক আছে? আর প্রাউডি জিনিসটা খুব খারাপ। প্রাউডি জিনিসটা এতটাই খারাপ যে অন্য সবাইকে নিজের থেকে ছোট মনে হয়, আর যখনই এরকম হবে তখনই সেই জিনিসটার জন্য তার এইবার ফল ডাউন হবে। বুঝতে পেরেছ? তো কিসের অহংকার, কিসের অহংকার? মানুষের লাইফের কোনো দাম নেই, মানুষের টাকা পয়সার থেকেও সুখভোগ করতে পারছে না, মানুষের শিক্ষা দীক্ষা মানে সেগুলোকে নষ্ট করে ফেলছে কিছু ভুয়ো লোকজন। তারপরে কিসের অহংকার, কিসের অহংকার? হ্যাঁ, যেই শিক্ষা থেকে তুমি নিজে একটা শিক্ষা গ্রহণ করবে এবং তুমি তোমার মতো করে নিজের লাইফটাকে ঠিক জায়গায় নিয়ে যাবে, সেটাই শিক্ষা। শিক্ষা তো পুঁথিগত শিক্ষা দিয়ে কিছু হবে না, ঠিক আছে? সামাজিক শিক্ষা, বাস্তবিক শিক্ষা, এইসব ব্যাপার আছে, তো সেইগুলোর দরকার। আর বাদবাকি সব ভুয়ো। হ্যাঁ, টাকা পয়সা লাগে অবশ্যই, আমি আগের দিনও বলেছি টাকার কোনো রং হয় না। যখন তোমার কাছে হিউজ পরিমাণে টাকা হয়ে যাবে না, তখন আর তোমাকে জিজ্ঞেসে করবে না। কিন্তু তারপরেও একটা কিন্তু আছে, তোমার স্যাটিসফ্যাকশান মেন্টাল আসবে, আসবে না। তুমি সব সময় টেনশনে থাকবে, আর তোমার ওই টাকা নিয়ে তুমি কি করবে, কিভাবে ইউটিলাইজ করবে, সেটা নিয়ে তোমার মাথা ব্যথা থাকবে। স্মুথ গোয়িং তো হবে না জীবনটা, তাই না? তো বেশি অতিরিক্ত, আমি আগেও বলেছি এখনও বলছি, চাণক্যের একটা শ্লোক আছে, প্রয়োজনের অতিরিক্ত যাহাই হইবে তাহাই বিষ। বুঝতে পেরেছো? সে যাই হোক, তো এখানে প্রয়োজনের অতিরিক্ত ইগো বিষ, প্রয়োজনের অতিরিক্ত প্রাউড ফিল বিষ, টাকা বিষ, জ্ঞান
বিষ, অন্য লোককে জ্ঞান দেয়া বিষ, সবই তো। তাই প্রয়োজনের অতিরিক্ত কিছু করো না। আর যারা সবাই একটা জিনিস বারবার বলছো, ঠিক আছে, মানে কমেন্ট বক্সে বলছো, আমাদের কমেন্ট বক্সেও বলছো যে গতি নাই, গতি নাই, গতি নাই। কেন গতি নাই? কারণ হচ্ছে যে যদি ভিডিও না দেয় তাহলে আমরা খাবো কি, মানে আমরা আর্ন করবো কি? এই মুহূর্তে কথাটা প্রযোজ্য, কারণ এই মুহূর্তে অন্য চারিদিকে আর কন্টেন্ট নেই। সেক্ষেত্রে কি করতে হবে? আরও বেশি সার্চ করতে হবে, আরও বেশি কন্টেন্ট সার্চ করতে হবে, ঠিক আছে? তো এই মুহূর্তে ও রান্না করা খাবার যদি কেউ দেয় প্যাকেট করে, তাহলে কি মানুষ সেটা নেবে না? সেটা তো নেবেই, কম খাটতে হবে। তো ও এমনভাবে কন্টেন্ট দিচ্ছে, সত্যি কথা বলছি, পরিশ্রম কম করতে হচ্ছে এবং কন্টেন্ট হয়ে যাচ্ছে, ভিউজ হয়ে যাচ্ছে, কারণ মানুষ শুনতে চাইছে। কিন্তু আজকে যদি ও কন্টেন্ট না দেয়, মানে ওর ব্লগ চ্যানেলে বা কন্ট্রোভার্সি, ধরুন ও 10 দিন ভিডিও করলো না, ওর কি হবে পরের কথা, বাট আমাদের কি হবে? আমরা সার্চ বেশি করতে হবে যে আর কোথায় কি কন্টেন্ট আছে, খোঁজো, দেখো, ভিডিও দেখো, পরিশ্রম বেশি করতে হবে। এইটা আপনারা ভুল করেন যে ও না হলে তোমাদের চলবে, এরকম নয়। তাহলে কোনো ক্রিয়েটার যদি বস্তি হয়ে যায় তাহলে আমরা খেতে পাবো না, এরকম নয়। আমাদেরকে আবার অন্য স্ট্রাগল করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, আপনাদের অনেক ভুল ধারণা আছে, সেটা ঠিক আছে। কাউকে যদি ভালোবাসেন, সেই ভালোবাসায় ব্লাইন্ড হয়ে গিয়ে আপনারা ভাবেন এটা যে অপোনেন্টে যারাই আছে তারা শুধু ওর মানে ক্ষতি চায়, ওকে দেখে হিংসে করে, ও না হলে তাদের গতি হবে না, একমাত্র ওই একজন সফল ক্রিয়েটার আর সবাই ওর এগেনস্টে। একদম ভুল করছেন। এখন কিন্তু ও অ্যাজ আ ব্লগার নিজেকে এস্টাবলিশ করার চেষ্টা করছে, আর সেই ব্লগের মধ্যে সে কন্টেন্ট দিচ্ছে, তাই আপামোর কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাকে নিয়ে ভিডিও করছে। আর তারপরে সেইখান থেকে গুটি কয়েককে বেছে, মানে যখন ও কন্ট্রোভার্সি করছে 2-3 জনের ভিডিও নিয়ে ও একটা করে রেসপন্স ভিডিও করছে বা অ্যান্সার বা ভিডিও করছে কন্ট্রোভার্সি জোনে, সেইখান থেকে আবার কন্ট্রোভার্সি তৈরি হয়ে অন্যরা আবার কন্ট্রোভার্সি করছে। বুঝতে পেরেছেন? তো এটা একটা বিজনেস ট্রিক্স ইউজ করছে ও, যেটা আপনারা ধরতে পারছেন না। হ্যাঁ, তাতে ওর লাভ হচ্ছে না? অবশ্যই হচ্ছে, আলবাত হচ্ছে। আর আমাদের লাভ হচ্ছে না? অবশ্যই হচ্ছে। ওর ট্রিকটা ইউজ করেছে, ওর তো লাভ হচ্ছে, সঙ্গে সঙ্গে আমাদেরও লাভ হচ্ছে, ওই খাটতে কম হচ্ছে। এবার রইলেন যে প্রচুর ভিউজ। আমি আমারটা বলবো, আমি এমন একটা ক্রিয়েটার যার প্রচুর ভিউজ কোনো দিন হয় না, সব সময়। মানে আমি অনেকের দেখেছি এক একটা চ্যানেলে ভিডিও এত ভাইরাল হয়ে গেল 50, 51, 60, 70 হয়ে যাচ্ছে। হয়তো চ্যানেল হয়তো সেই বড় হয়নি অত, কিন্তু ভাইরাল হয়। বাট আমার কোনো দিন কোনো কিছুতে ভাইরাল হয় না, ওই গতানুগতিক 1000 তো 1000, 2000 তো 2000, 3000 তো 3000, এই হয়। এর বাইরে মানে এরকম নয় যে আমার একটা বিশাল ভাইরাল হয়ে গেলো, এরকম হবে না। আর এটা আমার জীবনে কোনো দিন সম্ভব নয়, কারণ আমার যে সিস্টেম, আমার যে মানে আমি যেগুলো মানি আর কি, তো সেই জায়গা থেকে আমার যে লিখনটাই এরকম আছে যে আমি যা পাবো সবসময় হার্ড ওয়ার্ক করলে তবেই পাবো। আদারওয়াইজ ফ্লুক চালে, ফকটাই বসে বসে বা এমনি এমনি আমার ভাগ্যে আছে বলে স্মুথ গোয়িং কিচ্ছু হবে না, সব কিছু করে পেতে হবে। আর তার জন্য আমি এই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি। হ্যাঁ, আপনারা বলেন ঠিক আছে, বাট এটাই হলো আসল কথা। তো যাই হোক, আমি ভিডিওটা বড় করব না। আবারও বলছি, প্রফেশনটাকে প্রফেশনের মতো দেখুন, আর ইমোশনটা ইমোশনের মতো দেখুন, আর প্রাউডই হবেন না, যেটা আপনার জন্য সবথেকে ক্ষতিকারক, সবাইকে বলছি। আর আবারও ভগবানের কাছে প্রার্থনা করি যে আমাদের সীমাদির হাজব্যান্ড সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি ফিরে আসুক।